আসসালামু আলাইকুম। আজকে ঈদের সেকেন্ড দিন। আশা করি সবাই খুব সুন্দর করে ঈদ কাটাচ্ছেন। সবাইকে আবারও ঈদ মোবারক। তো আমরা এসেছি টাইমস স্কোয়ারে। প্রশান্ত আবিবের হেয়ার কাট করতে হবে। ঈদের আগ দিয়ে অনেক ভিড় থাকে, তো এই জন্য আর ঈদের আগ দিয়ে কাটাইনি। টাইমস স্কোয়ার আসছি। আমি একটু পেডিকিউর করবো। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আসলে নিজের যত্ন তো এভাবে নেওয়া হয় না। আর টাইমস স্কোয়ার এমন একটা শপিং মল যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এখানকার সার্ভিসও খুব ভালো। আবার এখানকার শপিং যদি করেন, বাংলাদেশ থেকে যারা এসে শপিং করতে চান তাদের জন্য টাইমস স্কোয়ার একদম পারফেক্ট একটা শপিং মল। খুব কি বলবো, অল্প খরচের মধ্যে আপনারা এখান থেকে শপিং করতে পারবেন। আমি আম্মুকে এখানেও নিয়ে আসছিলাম। আমি রোশান আর নানু একবার আসছিলাম না রোশান, এখানে তোমরা আইসক্রিম খাইছিলা, আমরা এখানে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানে নিচে এভাবে বিভিন্ন ব্র্যান্ডের ডিসকাউন্টের জন্য এভাবে নিচে এরকম সবগুলা বসে। লাস্ট টাইম আসছিলাম আয়েশাকে নিয়ে, আমার একটা ছোটো বোন, ওকে নিয়ে আসছিলাম, ও আমার বাসায় আসছিল। তো চলুন আমরা যাব হলো উপরে উঠে যাব একবারে। তো চলুন যাওয়া যাক, ওই সাইডটাতে যাই। টাইমস স্কোয়ারে ঢুকে দেখলাম ঈদ উপলক্ষে জায়গায় একটা ডেকোরেশন করেছে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর। বাট এই শপিং মলটাতে ঢুকার পরে বুকের ভিতরটায় কেমন জানি ধুক করে উঠলো। আসলে কি বলবো, কিছু বলার নাই। সব দিকে তো আম্মুকে নিয়ে ঘোরাঘুরি এবার করেছি, তো যেদিকে যাই ওইটাই মনে পড়ে, ওগুলোই বারবার চোখে ভাসে। তো আমি একটু আমার পেডিকিউর করব। আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আমার একটা বদ অভ্যাস আছে, আমি পায়ের গোড়ালির চামড়া খুঁটায় খুঁটায় তুলি। তো সেই দরুন আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আর ওইখানে তোষানের হেয়ার কাট হচ্ছে, আর এইখানে তাবিব আমাকে উকি দিয়ে দেখতেছে। তো আমি কাভার্ড করে নিয়েছি আর কি। আমি যেহেতু মুসলিমদের জন্য কাভার্ড করার ব্যবস্থা আছে, আর অন্যরা চাইনিজরা বা অন্য ধর্মের কারা যদি আসেন তারা বাহিরের দিকে বসেই করে আর কি, ম্যানিকিউর পেডিকিউর। তো আমার কাজ শেষ। আর এই দোকানটা দিয়ে যাওয়ার সময় আমার খুব তাবিয়ার কথা মনে হচ্ছিল। এখানে হলো সব মেয়ে বেবিদের ড্রেস, আর এত সুন্দর সুন্দর কালেকশন। তো ইনশাল্লাহ এরপরে দেশে গেলে তাবিয়ার জন্য এখান থেকে ড্রেস নিয়ে যাব। খুব সুন্দর, সব ম্যাচিং করা। তো আমরা এখন ইকো শপ খুঁজতেছি। খুঁজতে খুঁজতে ইকো শপে চলে আসছি। এটা নতুন ইকো শপ। আপনারা যারা মালয়েশিয়া আছেন তারা জানেন কিনা জানি না। 14 এপ্রিল থেকে ইকো শপের সব জিনিসের দাম 20 সেন্ট করে বাড়াই দিচ্ছে। এখন তো 2.40, 14 এপ্রিল থেকে সেটা 2.60 হয়ে যাবে, যেহেতু মালয়েশিয়াতে তেলের দাম বাড়তেছে। এতদিন কিন্তু মালয়েশিয়াতে তেলের দামটা কম ছিল, তো সরকার ভর্তুকি দিত। তো এখন তেলের দামটা একটু বাড়াবে, একটু না মোটামুটি ভালোই, প্রায় 80 সেন্টের মতো সম্ভবত বাড়াবে শুনেছি। আর এইখানে হলো আমরা একটু ব্রোস বা হিজাব পিন যেগুলোকে বলে সেগুলো দেখতেছিলাম। এগুলো দেখলেই আমার নিতে ইচ্ছা করে। আর এখানে এসে দেখলাম প্রচুর বাংলাদেশি ফ্যামিলি যারা বাংলাদেশ থেকে ঈদ উপলক্ষে মালয়েশিয়াতে ঘুরতে এসেছেন, এবং তারা এই শপ থেকে শপিং করতেছেন, কারণ এই শপটা আসলে চিপ। তো আর এখানে চিপের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর টাইমস স্কোয়ারের এই ইকো শপটা বিশাল বড়। আমি যেহেতু আগে কখনো আসিনি, তবে এখানে এই ইকো শপটাতে শুধু যে সব 2.40 তা না, এখানে একটু দামি জিনিসও আছে। 6 রিঙ্গিতের আছে, 10 রিঙ্গিতের আছে, 18 রিঙ্গিতের আছে। এই টেবিল ক্লথগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তা আমার বাসার টেবিল ক্লথ আছে, ওইটা নতুন, চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই। আর বিশাল বড়, এদিকটাও অনেকখানি বড় জায়গা জুড়ে করেছে, আর অনেক অপশন, অনেক কিছুর অপশন আছে। আর টাইমস স্কোয়ার হলো শপিংয়ের জন্য বেস্ট জায়গা। যারা ট্যুরিস্ট হিসাবে বাংলাদেশ থেকে ঘুরতে আসেন তারা টাইমস স্কোয়ারে আসতে পারেন। এখানে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। এইটা খুব ভালো লাগতেছিল আমার কাছে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা 2.40, পরে দেখলাম যে না, এটা 6 রিঙ্গিত। তো আমার নেয়ার দরকার নাই, আমি এমনি দেখতেছিলাম আর কি, যে সুন্দর, বাট সুন্দর ছিল জিনিসটা। তারপরে এই জিনিসটা অনেক সুন্দর, এই জিনিসটা ক্যাকটাসের গাছ আর কি, এটা আর্টিফিশিয়াল। তো ডেকোরেশনটা সুন্দর। আর তাবিব একটা আমার কানের কাছে এসে খালি বলতেছে আমি কালার পেন্সিল কিনবো, আমি বুক কিনবো। ওর খালি এগুলা, ওর জন্য গাড়ি টাড়ি এসব আমার কেনা লাগে না। ও খালি এই কালার পেন্সিল, বুক, এইটা সেইটা, হাবি জাবি এগুলা খালি নিবে। তারপরে এই যে দেখেন একটা অয়েল পট। এই অয়েল পটটা আমি একটা কিনেছিলাম গিফট করার জন্য। এই অয়েল পটটার দাম আছে মোটামুটি। আর এই গ্লাসগুলোও সুন্দর, ভালো লাগতেছিল। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার তো এখান থেকে কেনাকাটার কিছু নেই। দেখেন গোল্ডের চামচ
একদম পুরা গোল্ড কালারের। গোল্ডের যে দাম, গোল্ডের আর আসলে কোনো কিছু কিনতে পারবো কিনা জানি না অদূর ভবিষ্যতে। গোল্ড কিনতে ইচ্ছা করলে এখানে এসে গোল্ডের চামচ কিনে নিয়ে যাব, দুধের স্বাদ ঘোলে মিটাবো। দুই ভাইয়ের হেয়ার কাট দেওয়া হয়েছে, এখন তোষানের জন্য একটা সানগ্লাস কিনতে হবে। আমরা তোষানের জন্য একটা ব্র্যান্ডের সানগ্লাস কিনতে যাচ্ছি, এই জন্য আমরা ইকোতে ঢুকতেছি, ইকো ব্র্যান্ডের সানগ্লাস কিনবো তোষানের জন্য। এই যে তাবিব, তোষান, দুইজনেরই হেয়ার কাট ডান। বাইর থেকে তো দুজনে চুল টুল কেটে বাসায় আসলাম। বাসায় আসার পরে আবার সন্ধ্যার পরে রাশেদা ভাবির সাথে একটু বের হয়েছিলাম, ভাবির সাথে একটু কাজ ছিল, বের হয়েছিলাম। তো ওগুলা শেষ করে তো বাসায় আসলাম। আসলে যখন এসব কাজের মধ্যে থাকি বা এইসব দৌড়াদৌড়ির উপরে থাকি তখন মানে একটু সবকিছু ভুলে থাকার চেষ্টা করি আর কি, ভুলে থাকার চেষ্টা করি। আর যখন একা একা থাকি, চুপচাপ থাকি, তখন দুনিয়ার রাজ্যের চিন্তা মাথার মধ্যে এসে ঘুরপাক খায়, কিলবিল করে, এরকম অবস্থা আর কি। তো আপনাদের সাথে একটা একটা জিনিস শেয়ার করি। আমার এক ভাই, ওনার ফুল ফ্যামিলি নিয়ে, আমার এক ভাই বললে ভুল হবে, আব্বুর ফুফাতো বোনের ছেলে, আব্বুর আপন ফুফাতো বোনের ছেলে, একদম আমাদের বাড়ির পাশে ওনাদের বাড়ি, আমাদের ছাদ থেকে ওনাদের ছাদ দেখা যায়। তো ওই ভাইয়া হলো মালয়েশিয়ায় এসেছেন হলো ঈদের আগের দিন, হ্যাঁ সরি 29 তারিখে আসছে পুরা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে। ওনারা এসেই হলো লাঙ্কাওই চলে গেছিল। তো ভাইয়া বলতেছিল যে ওই ভাইয়া আসবে আর কি। তো আমি ভাবছি যে ওনারা সরাসরি কেএলে আসবে, আমি এটা চিন্তা করেছি। তো ওনারা 29 তারিখে মালয়েশিয়াতে মানে কেএলে এসে কেএল থেকে সরাসরি লাঙ্কাওইতে চলে গিয়েছিল। তো লাঙ্কাওই থেকে আজকে কেএলে আসছে। তার একটা জিনিস দেখেন, আমি আজকে টাইমস স্কোয়ারে গেছিলাম। তো আমি তখন টাইমস স্কোয়ারের ইকোতে ঢুকছি, আমি ইকোতে শপিং টপিং করতেছি। তো ভাইয়া ওই টাইমে ফোন দিছে আমার হোয়াটসঅ্যাপে, ফোন দিয়ে বলছে এটাই তো তোর হোয়াটসঅ্যাপ নাম্বার? আমি বললাম হ্যাঁ ভাইয়া এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বলতেছে মিঠু ভাই আজকে আসছে, তো তোর সাথে মিট করবে। আমি ভাবছি মিঠু মানে ভাইয়া হলো আজকে কেএলে আসছে, এটা চিন্তা করছি আমি। তো আমি আবার বললাম যে আচ্ছা তাহলে ভাইয়াকে আমার নাম্বারটা দে। তো আমি ওখানে আমার ভাইয়ার সাথে কথা শেষ করে 5 মিনিট আমি এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে দেখি ওই মিঠু ভাইয়ার নাম্বার থেকে ফোন আসছে। তো আমি ফোনটা রিসিভ করছি। আমি বুঝছি যে মাত্র যেহেতু নাম্বার দিছে আর আননোন নাম্বার থেকে ফোন আসছে, মালয়েশিয়ার নাম্বার, তাহলে ভাইয়াই হবে। তো ভাইয়া ফোন রিসিভ করে আমি সালাম দিলাম। ভাইয়া ওই পাশ থেকে ওয়ালাইকুম সালাম দিয়ে বলতেছে কে নিশি? আমি বললাম ভাইয়া আপনি তো কেমন আছেন, ভাইয়া কবে আসছেন? তো ভাইয়া বললো যে আমি আজকে আসছি। আমি বললাম ভাইয়া আপনি কোথায় আছেন? এটা এত বেশি কাকতালীয় হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, হলে ভাইয়ার সাথে হয়তো আমার দেখাই হইতো না। তো ভাইয়া আমাকে বলতেছে নিশি আমি তো টাইমস স্কোয়ারে। আমি বললাম ভাইয়া টাইমস স্কোয়ারে? আমি তো এখন এই মুহূর্তে টাইমস স্কোয়ারে আছি। বলে তুমি কোথায় আছো? আমি বললাম ভাই আমি 2nd ফ্লোরে। তো ভাইয়া বলতেছে আমি 28 তলাতে আছি। আমি বললাম ভাই 28 তলাতে? বলতেছে হ্যাঁ টাইমস স্কোয়ারের যে হোটেলগুলো আছে আমি ওখানে আছি। আমি বললাম তাই? আমি বললাম তাইলে ভাইয়া আসেন মিট করি। তো ভাইয়াই বলতেছে তাহলে আসো উপরে আসো। আমি বলছি না ভাইয়া উপরে উঠবো না, টুকটাক বাজার ঘাট আছে সাথে, আবার আমরা সবাই একসাথে আসছি। আর তোষান চুল টুল কাটছে, ওর চুল টুলো গায়ের মধ্যে। আমি বললাম ভাইয়া আপনি আসেন। বলে তাহলে দাঁড়াও আমি আসতেছি। মানে আমার এত অবাক লাগছে যে আল্লাহ যদি কারোর সাথে কারো দেখা মিলায় রাখে তাহলে মানে সেটা হবেই হবে এরকম। আর আমাদের এত ক্লোজ আত্মীয় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘুরতে আসছে এবং আল্লাহ আমার তা ভাইয়ার সাথে দেখা হবে এটা লিখে রাখছে, এবং সেটা আল্লাহ একভাবে না একভাবে অ্যারেঞ্জ করে দিছে। কেন বলতেছি শুনেন। তা আমি ভাবছি ওনারা তো আজকে কেএলে আসছে, তো নিশ্চয়ই থাকবে সপ্তাহখানিক।
তো ভাইয়া আসলো, ভাইয়ের সাথে দেখা হইলো, ভাইয়ের সাথে কথাবার্তা হইলো। মানে একই বিল্ডিং এর আমরা শপিং মলে ছিলাম, ওনারা হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট যেগুলো ভাড়া দেয় এয়ারবিএনবি তে, ওনারা ওইখানে ছিল। 5 তলা না 6 তলা পর্যন্ত শপিং মল, তারপরে থেকে 7 তলা 8 তলা থেকে মনে হয় শুরু হয়ে গেছে সব অ্যাপার্টমেন্ট আর কি। তো ভাইয়ের সাথে দেখা হইলো, ভাইয়ার ফ্যামিলি নিয়ে আসছে, ভাইয়ার এক ছেলে এক মেয়ে। মেয়েটা তোষানের বয়সী, ছেলেটা তাবিবের থেকে একটু বড়, 1-1.5 বছরের বড়। তো ভাইয়া ছেলেকে নিয়ে নিচে নামছে, তো ভাইয়া ভাবছে আমাকে নিয়ে উপরে যাবে বা এরকম কিছু। তো ভাইয়াকে বললাম ভাইয়া না, মাত্র চুল টুল কাটাইছি। তাই আমি বললাম ভাইয়া তো কতদিন আছেন? বলছে আমরা তো 4 তারিখে চলে যাব বাংলাদেশে। তাহলে আপনারা আজকে আসলেন? বলে কি না, আমরা তো আজকে আসি নাই, আমরা 29 তারিখে আসছি। আমরা এসে সরাসরি লাঙ্কাইতে চলে গেছিলাম, আজকে কেলে আসছি লাঙ্কাই থেকে। আমি বলছি হায় রে ভাইয়া, এটা কোনো কথা? কারণ আমি থাকবো না, আমি কালকে থেকে আমি আর কেলে থাকবো না। তো মানে আমার এত খারাপ লাগতেছে যে আমার এত ক্লোজ আত্মীয় আসছে, আর আমি মানে একটু বাসায় ইনভাইট করব, আমি তো জানিই না, আমি একটু ইনভাইট করব, একটু বাসায় আসবে। তারপর ভাইয়াকে অনেক জোরাজোরি করলাম যে ভাইয়া চলেন একটু কিছু খাই। ভাইয়া বললাম মাত্র লাঞ্চ করছি বোন, এখন কিছু খাবো না। তো পিচিটাকে একটু খাবার কিনে দিলাম, তারপরে বসে আমরা গল্প করলাম। তো ভাইয়া বলতেছিল যে মানে মাম্মুর কথা বলতেছিল যে মামি কে দেখতে যাইতে পারছিল। আমি বললাম না ভাইয়া, আমার তো দেখতে যাওয়া হয়নি, কারণ আমি যদি দেখতে যেতাম তাহলে অনেকক্ষণ আম্মুকে রেখে দিতে হতো, আর তখন অতক্ষণ রাখলে তো স্বাভাবিক ওয়েতে রাখা যাইতো না। আমি আসলে ওই জিনিসটা চাই নাই। তো বললো যে আসলে মানে মামা মামি দুইজনই এত পর পর চলে গেছে। আর এই ভাইয়াদের বাড়িটাই আমাদের ওই এলাকার মধ্যে, আমি যখন ছোট ছিলাম ওই সময় মানে পাকা বাড়ি বলে না, পাকা বাড়ি ছিল আর কি। তো আমি ওনাদের তখন পাকা ওয়াশরুম দিছে, ঝর্ণা টর্না লাগাইছে। তো আমাদের তো তখন বাড়িঘর আমাদের বাড়িতে অনেক পরে হয়েছে। তো আমি যখনই আমরা বাড়িতে যেতাম ঈদ করতে বা কোনো কারণে, তো এই ভাইয়াদের বাড়িতে চলে যেতাম, গিয়ে ওনাদের ঝর্ণাতে গোসল করতাম। অনেক আদর করতো আমার ওই ফুফু, মানে ভাইয়ার আম্মা অনেক আদর করতো। ওনারাও মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তো এত খারাপ লাগতেছে যে এত কাছের ভাই মালয়েশিয়াতে আসলো, ভাবি সহ বাচ্চাদেরকে সহ, আর আমি আসলে ওনাদেরকে আমার বাসায় নিয়ে এসে একটু আপ্যায়ন করব, একটু ভাইয়া পরে আমরা চলে আসলাম। ভাইয়াও টায়ার্ড ছিল, এক জায়গা থেকে জার্নি করে আসছে। আমি বললাম ঠিক আছে ভাইয়া তাইলে। তো ভাইয়া বলতেছে নিশি তুমি কোনো আফসোস করো না, তোমার সাথে যে আমার দেখা হয়েছে, যদি ভাইয়ারা গতকালকে আসতো আমি তো গতকালকে চলে যেতাম, তো ভাইয়ের সাথে তো আমার দেখাই হইতো না, কারণ ভাইয়া 4 তারিখে চলে যাবে, আমি 4 তারিখেও কেলে আসবো না। তো সেটাই ভাইয়া বলতেছে যে দেখো আল্লাহ মিলাই রাখছিল, তোমাদের সাথে আমার দেখা হবে, আল্লাহ মিলাই দিছে। পরে ভাইয়া ছবি তুললো, বললো যে ছবি তো স্মৃতি রাখতে হবে, সবাইকে গিয়ে দেখাইতে হবে তোমাদের সাথে দেখা হয়েছে। তো এটাই আসলে নিজের কাছের মানুষ কেউ যদি আসে এত বেশি ভালো লাগে, সেটা বলে বোঝানো সম্ভব না। তো আমারও সেম ফিলিংসটাই আজকে হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার ভাই আমার কাছে আসছে। পরে ভাইয়াকে ভিডিও কল দিলাম, ভাইয়া বলতেছে মানে কেমন হইলো না বিষয়টা। আমি বললাম সেই তো ভাইয়া কেমন লাগতেছে, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। পরে ভাইয়া আবার বলতেছে যাক আল্লাহ যা করে সেটা অবশ্যই ভালোর জন্যই করে, না হলে তুই এখানে এই শপিং মলেই কেন থাকবি, আর মিঠু ভাইরাও কেন এই শপিং মলের হোটেলে উঠবে, এটা এত বড় একটা কেল শহর। আমি বললাম সেইটাই ভাইয়া, আল্লাহ এইভাবেই আমাদের দেখা মিলাই রাখছিল, এই জন্য দেখাটা হইলো। একটা দিন এদিক সেদিক হইলে আর দেখা হইতো না। তো এটাই আসলে এত ভালো লাগতেছিল। মানে আম্মু মারা যাওয়ার পরে আমার ফ্যামিলির থেকে কারোর সাথে আমার ফার্স্ট দেখা হইলো, আমার মার এত কাছের কারোর সাথে আমার দেখা হইলো। তো অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন আপু কবে বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যান, বাংলাদেশে গেলে আপনার ভালো লাগবে, বাংলাদেশে গেলে আপনার মানে ফিল করতে পারবেন। তা আমি শুধু চিন্তা করি যে আমি আমার ভাইয়ার ভিডিওতে যখন দেখি যে আমার আম্মার ঘরটা, আমার আম্মার রান্নাঘরটা খালি, আমার মা কোনো জায়গায় নাই, ওইটা দেখলেই তো আমার ভিতরটা মানে কি বলবো অন্যরকম হয়ে যায়। সেখানে আমি যখন ওইখানে যাব, গিয়ে যখন দেখবো যে আমার মা নাই, তখন আমার কেমন লাগবে, ওইটা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আর বাংলাদেশে কোনোদিনও যাব না, বাংলাদেশে আর কখনোই যাব না, আমার কাছে এরকম লাগে আর কি। তো দেশ নিজের, ওইখানে
যেতেই হবে। সবাই আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, আমার ভাইয়ের ফ্যামিলি আছে, আমার এতটুকু ভাতিজি হাতের মধ্যে লিখছে দাদি ঈদ মোবারক, এক হাতে লিখছে ফুপ্পি, অন্য হাতে সবার নাম লিখছে, আমার নামটা এত সুন্দর করে লিখছে। আর ও যে দাদিকে কি মিস করে, ওকে দেখলে আমি অনেক শান্তি পাই, মনে হয় যে আমার মার জানটা যার মধ্যে ছিল আমি তাকে দেখতে পাই। আসলে বলে না যে আগের দিনে আমরা রূপকথার গল্প শুনছি না, যে এই রানীর জান আছে এই ভোমরের মধ্যে, তো আমার মার জান ছিল তাবিয়ার মধ্যে। মানে তাবিয়াকে যখন থেকে আম্মু এত কাছে পাইছে তখন আম্মু তাবিয়া ছাড়া আর কিছুই চিন্তা করেনি। তাবিয়া কি খাবে, তাবিয়া কি করবে, তাবিয়া কিভাবে পড়াশোনা করবে, তাবিয়া কোনটা করলে ভালো হবে, তাবিয়াকে কোন জিনিসটা মানাবে, কোনটা কেমন, এগুলাই ছিল আমার মার সব সময়ের ধ্যান ধারণা, এই টাইপের ছিল। তো সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে কারো কোনো হাত নাই। আমি নিজেকে অনেক স্ট্রং করে ধরে রাখার চেষ্টা করি, আল্লাহ ভরসা, আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ তার বান্দাকে অনেক ভালো রেখেছেন, এটা আমি জানি, এটা আমার মনে হয়, এটা আমি ফিল করি। আমি এটা সবসময় ফিল করি যে আমার আম্মা আল্লাহর কাছে অনেক 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 ভালো আছে, আলহামদুলিল্লাহ। কারণ এই যে আজকে এক আপু আমার সাথে তার কখনো দেখাই হয়নি, সে আপুটা আম্মুর জন্য এত আফসোস করতেছে, আমাকে বলতেছে আপু আমি না আন্টির একটা ছবি খুঁজতেছি, তোমার ফেসবুকে এত ঘাটলাম, আন্টির কোনো ছবি নাই, আমাকে একটা আন্টির ছবি দিবা আপু, আমি একটু আন্টিকে দেখবো। একটা মানুষ যে কখনো আমাদেরকে সামনাসামনি দেখে নাই, তার আমার মার প্রতি কেন এত মায়া হবে? এরকম অনেক মানুষ আছে যারা আম্মুর জন্য হাত তুলে তাদের মোনাজাতে দোয়া করে, ঈদের দিন দোয়া করেছে। ওই দিন একটা কমেন্ট দেখলাম, এক আপু কমেন্ট করেছে যে আপু আমাদের এখানে হলো একটা বৈঠক হয়, ওই বৈঠকে আমরা আন্টির জন্য দোয়া করছি, ভাইয়ার ভিডিওতে কমেন্ট করছে। তো এরকম দোয়া পাওয়ার জন্য ভাগ্য লাগে। তো আমরা আমার মা বা আমার খুব যে একদম মানে খুব ভালো সন্তান এটা বলবো না, কারণ আমাদের অনেক ছোট বড় অনেকভাবে দেখা গেছে, অনেক সময় বাবা মাকে কষ্ট দিছি। সো তারপরেও আমার বাবা মা আমাদেরকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, অনেক কষ্ট করে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। তো বাবা মার জন্য তো দোয়া করি, তো এই যে আরো এত মানুষ দোয়া করে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা প্রাপ্তি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।